হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আবার একটি ইংলিশ লাইভ ক্লাস নিয়ে আপনাদের সামনে আমি চলে আসলাম। তো আজকে আমরা আলোচনা করব ইংলিশের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ নিয়ে। আপনারা জানেন যে আমাদের যেই কয়েকটি প্র্যাকটিস আমরা লাস্ট ক্লাসগুলোতে করেছিলাম, এরই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমাদের ক্লাস করার কথা ছিল এই টপিকের। তো এই টপিকটা নিয়ে আমাদেরকে অনেক সময় যেটা প্রশ্ন করে থাকেন যে আসলে উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ, হ্যাঁ, এটাতে আসলে কমন পড়ার ওয়েটা কি, বা আমরা কোন কোন প্রশ্ন করলে আমাদের কমন পড়বে। তো আমি প্রত্যেকে একটা কথা বলি যে আসলে কমন পড়ার চান্সটা খুবই কম। হ্যাঁ, কমন পড়ার আশা নিয়ে পরীক্ষায় গেলে আপনার হতাশা হওয়ার সম্ভাবনাই বেশি। তো এর থেকে বরং এই যদি কমন না পড়ে, সেক্ষেত্রে আপনি ফুল মার্ক পাবেন কিভাবে, এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলি। সেক্ষেত্রে আপনাদের জন্য এটাই কিন্তু আসলে সুবিধা সকলের জন্য। হ্যাঁ, তো আজকে আমরা এই নিয়ে আলোচনা করব। উইথ ক্লুজ উইদাউট ক্লুজ এর কিছু টিপস নিয়ে আলোচনা করব, সহজে কিভাবে আপনি বুঝবেন মূলত একটা ওয়ার্ডকে কিভাবে নাউন, নাউন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে ভার্ব, এই বিষয়গুলোতে কনভার্ট করা যায় আমরা সেগুলো শিখবো। এবং এর পাশাপাশি আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করব। ওকে। আর আজকের ক্লাসে কিন্তু আমরা মূলত নাউনের কিছু বৈশিষ্ট্য দেখবো, যেমন কোন কোন ওয়ার্ড গুলোকে আমরা নাউন বলি, হ্যাঁ, নাউন কোথায় কোথায় বসে, অ্যাডজেক্টিভ কোথায় বসে, ভার্বের চেনার উপায়গুলো কি কি, আমাদের উইথ ক্লুজ উইদাউট ক্লুজে ভার্ব গুলো কিভাবে আসতেছে, নাউন গুলো কিভাবে আসবে। হ্যাঁ, এই টোটাল বিষয়টা নিয়ে কিন্তু আজকে একটা বেসিক ক্লাস হবে, এবং আজকের ক্লাসটি একটু বড় হবে। হ্যাঁ, সো আমি বলবো ধৈর্য সহকারে আপনারা একটু খাতা কলম নিয়ে বসেন। আর যেহেতু লাইভ ক্লাস, আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন, আপনারা কমেন্টে আপনাদের যে কোনো মূল্যবান মতামত জানাতে পারেন। ওকে, সো চলেন আজকের লাইভ ক্লাসটি আমরা শুরু করি। আচ্ছা, শুরুতে আমি একটু যাব যে আমাদের উইথ ক্লুজ উইদাউট ক্লুজ দুইটা টপিকেরই কিন্তু আজকের একটা ক্লাসে ইনশাল্লাহ কভার হয়ে যাবে। হ্যাঁ, কারণ এই দুইটা টপিকের মেইন বিষয়টা কিন্তু একটা, যে আপনাকে উপযুক্ত শব্দ বাছাই করতে হবে সেন্টেন্সের জন্য। একটা ওয়ার্ড মিসিং থাকবে সেন্টেন্স থেকে, আপনাকে বাছাই করতে হবে। তো উপরে যদি অপশন দেয়া থাকে, অর্থাৎ যদি উইথ ক্লুজ হয় সেক্ষেত্রে কোনটা হবে, উইদাউট ক্লুজ হলে কোনটা হবে। অনেকে এক সময় আমরা যেটা দেখি যে প্রায়শই একটা ভুল করেন, উইথ ক্লুজে উপরের অপশনগুলো সরাসরি বসাই দেন অনেকে। এই কাজটা করা যাবে না। হ্যাঁ, অবশ্যই দেখতে হবে সেন্টেন্সে ওই ওয়ার্ডটা কি হিসাবে বসবে, ওই ওয়ার্ডটা কি ভার্ব হিসাবে বসবে, ওই ওয়ার্ডটা কি অ্যাডজেক্টিভ হিসাবে বসবে। হ্যাঁ, এগুলো আমাদের খেয়াল করতে হবে। হ্যাঁ, তো চলেন আমরা শুরু করি। আমরা আগে খেয়াল করেন যে কি কি ধরনের ক্লুজ আসবে। হ্যাঁ, টেক্সট বেসড হতে পারে এবং টপিক বেসড হতে পারে। আচ্ছা, তো আসেন টেক্সট বেসড বিষয়টা কি। টেক্সট বেসড হচ্ছে আপনার আমাদের যে টেক্সট বইটা আছে, এই বই থেকে ধরেন কোন একটা প্যাসেজ থেকে আসলো, হ্যাঁ, আমাদের যে কোনো একটা টপিক থেকে আসলো, সেগুলো যেমন অ্যাডোলেসেন্স থেকে আসতে পারে, ড্রিম থেকে আসতে পারে, এটা। আর টপিক বেসড আসতে পারে, ধরেন টপিক বেসটা আসলে বইয়ের কোনো প্যাসেজ থেকে আসবে না। টপিক বেসটা হচ্ছে মূলত আপনার যে কোনো একটা সমস্যা, ধরেন ডাউরি সিস্টেম, যৌতুক প্রথা নিয়ে আসলো, পোভার্টি নিয়ে আসলো, দারিদ্রতা নিয়ে আসলো, হ্যাঁ, মেটেরিয়াল ইন বাংলাদেশ এটা নিয়ে আসলো, পদ্মা সেতু নিয়ে আসলো, হ্যাঁ, যে কোনো সমস্যা নিয়ে ধরেন আসলো। এগুলো হচ্ছে টপিক বেসড। তো টপিক বেসড কিছু প্র্যাকটিস আপনারা অবশ্যই করবেন, এবং টেক্সট বেসড প্র্যাকটিসও আপনাদের করতে হবে। হ্যাঁ, তো ঢাকা বোর্ড 2024-এ যেটা আসছিল সেটা হচ্ছে একটা টপিক বেসড। হ্যাঁ, কোনো টেক্সট বেসড কিন্তু আসে নাই। সো আমরা ওই প্রশ্নের উত্তরটা কিন্তু আজকে করব। হ্যাঁ, সবার শেষে যখন আপনাদেরকে শেখানো হয়ে যাবে, দেন আমরা এটা সলভ করবো এবং অ্যান্সার আপনাদেরকে দেখাবো। আচ্ছা, তো দেখেন এই ফুল মার্ক পাওয়ার উপায়। ফুল মার্ক যারা যারা পেতে চান, একটা জিনিস মাথায় রাখতে হবে ভাই, ফুল মার্ক পেতে হলে কিন্তু আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে। কি কি প্র্যাকটিস? প্রথম কথা হচ্ছে আপনার গ্রামার সেন্সটা খুব ভালো হতে হবে, আপনাকে গ্রামাটিক্যালি স্ট্রং হতে হবে। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে আপনার ভোকাবুলারি স্ট্রং হতে হবে। আপনার যত ভোকাবুলারি স্ট্রং, আপনি ততই কিন্তু কি ভালো করবেন। তবে একটা প্রশ্ন আসে যে আসলে ভোকাবুলারি কত পড়বো বা কোথা থেকে পড়বো, ভোকাবুলারি তো অনেক। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি আগে অ্যাটলিস্ট প্র্যাকটিস করেন 10-15টার মতো। আপনি যখন প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনি অনেক নতুন নতুন ভোকাবুলারি শিখতেছেন। আর পাশাপাশি কিছু ভোকাবুলারি আপনি এমনিও পারেন নিজের থেকে, যেমন প্রপারলি অর্থ কি, উপযুক্ত ভাবে, ঠিক না? তো এরকম কিছু ওয়ার্ড আপনি অর্থ এমনিও জানেন। আর ভোকাবুলারি যখন আপনি নিয়মিত প্র্যাকটিস করবেন, নতুন ভোকাবুলারির জন্য একটি ডায়েরি তৈরি করবেন, দেখবেন যে ভোকাবুলারিটা আস্তে আস্তে নতুন ওয়ার্ডগুলো শিখতে শিখতে আপনার কাছে ইজিয়ার মনে হবে। আর মূলত এই দুটো বিষয়ে যে সব থেকে বেশি ভালো হবেন, ফুল মার্ক পাওয়ার চান্স তার তত বেশি। তো আজকে আমরা আমাদের এই পুরো ক্লাসের মধ্যে গ্রামার সেন্স নিয়ে অনেক আলোচনা করব, অনেক। আজকে ক্লাসটা মূলত কি গ্রামার বেসড। হ্যাঁ, যাদের গ্রামারে একটু দুর্বলতা আছে
এই উইথ ক্লোজ উইদাউট ক্লোজ এটা হচ্ছে আপনি বানিয়ে লিখতে গেলে আপনার মানে ওয়ার্ড গুলো যখন আপনি তৈরি করবেন, চেঞ্জের জায়গাটাতে আপনি বুঝেন না কিভাবে চেঞ্জ করতে হয়, কিভাবে নাউন করতে হয়, কিভাবে একটা ওয়ার্ডকে ভার্ব করতে হয়। তো আজকের ক্লাসে আমরা এই টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করব। আচ্ছা আসেন প্রথম বিষয়ে নাউনের ব্যবহার। আচ্ছা আমরা প্রথমে নাউন দেখব। এই উইথ ক্লোজ উইদাউট ক্লোজে প্রচুর প্রচুর নাউনের ব্যবহার নিয়ে কাজ করা হয়। হ্যাঁ, অনেক অনেক নাউনের ক্ষেত্র আসে। তো আমরা একটা একটা করে দেখব। প্রথমে খেয়াল করেন নাউন কি কি হিসাবে বসে, সাবজেক্ট হিসাবে বসে। নাউন কি হিসাবে বসে আমরা সবাই জানি, সাবজেক্ট হিসাবে বসে এবং অবজেক্ট হিসাবে বসে। অর্থাৎ সেন্টেন্সের শুরুতে বসে আবার কি অবজেক্ট হিসাবে শেষে বসে। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি প্লে ইজ এ গুড এক্সারসাইজ, প্লে ওয়ার্ডটা হচ্ছে একটা ভার্ব, কিন্তু আপনি তো এখানে ভার্ব রাখতে পারবেন না, পারবেন? আপনাকে কি করতে হবে, যেহেতু এটা সাবজেক্ট হিসাবে বসছে তাই এটাকে আপনাকে নাউন করে দিতে হবে। হ্যাঁ, তো ভার্ব প্লাস আইএনজি আমরা জানি যে জিরা নাউনের মতো কাজ করে, তাহলে এটাকে আমরা লিখে দিতে পারি প্লেইং। প্লেইং হয়ে গেল নাউন। ওকে, ভার্বটাকে আমরা করে দিলাম নাউন। তাহলে প্লেইং ইজ এ গুড এক্সারসাইজ, খেলাধুলা একটা ভালো ব্যায়াম। এরপর অনেস্ট ইজ আ গ্রেট ভার্চু, সততা হচ্ছে কি একটা অনেক বড় মহৎ একটা গুণ। খেয়াল করেন এইখানে এই যে অনেস্ট ওয়ার্ডটা যে বলছে, অনেস্ট ওয়ার্ডটা কি? এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ঠিক না? অ্যাডজেক্টিভ মানে কি, যে ওয়ার্ডগুলো দ্বারা কোনো দোষ গুণ বোঝাবে। যেমন হি ইজ এ গুড বয়, এখানে গুড ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ, কারণ গুড এই বয়কে মডিফাই করছে, বয়টা কি ভালো না খারাপ সেটা বোঝাচ্ছে। সো এটা যখন মূল্যায়ন করবে যে ওয়ার্ডগুলো নাউনকে মডিফাই করবে, এগুলোকে আমরা বলি অ্যাডজেক্টিভ। এখানে অনেস্ট ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, বাট যেহেতু সাবজেক্ট হিসাবে বসতে যাচ্ছে, সাবজেক্ট হিসাবে কিন্তু অ্যাডজেক্টিভ বসে না, সাবজেক্ট হিসাবে বসতে পারে নাউন। তাই আমাদেরকে এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডটাকে নাউন বানায় দিতে হবে। হ্যাঁ, তো এটা আমরা লিখবো কি অনেস্টি, HONESTY, অনেস্টি হয়ে গেল নাউন, অনেস্ট থেকে অনেস্টি। ওকে, এরপর দেখেন আবার কি বলছে, যে অবজেক্ট হিসাবে বসবে এই যে হি অ্যাচিভড, হ্যাঁ সে অর্জন করেছে, কি অর্জন করেছে? সাকসেস। সো এটা সাকসেস আছে, সাকসেসই হবে। সাকসেস ওয়ার্ডটা একটা নাউন। ওকে, সে সাবজেক্ট, অ্যাচিভড ভার্ব, অর্জন করেছে, কি অর্জন করেছে? অবজেক্ট, সাকসেস সফলতা। সাকসেস ওয়ার্ডটা কিন্তু আবার ভার্বও হয়, সাকসিড। ওকে, সফল হয়েছিল, সাকসিডেড। আচ্ছা, তো এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এরপর আমরা দেখব কি বলছে, দেখেন 2 নাম্বার নিয়মটা আমাদের, আর্টিকেল প্লাস নাউন প্লাস প্রিপোজিশন। এটা অনেক অনেক আসে এবং এটা খুব খুব কমন একটা এক্সপ্রেশন। যেমন আর্টিকেলের পর নাউন বসে, বা আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে কি বসে? নাউন বসে। একদম মুখস্থ করে নেন, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে কি বসবে? নাউন বসবে। দা, অফ, এর মাঝে কি বসে? নাউন বসে। এই প্যাটার্নটা আসলে খুব বেশি কমন, এই জন্য এভাবে লিখে দিয়েছি। তো এটা মুখস্থ রাখবেন, আর্টিকেল প্রিপোজিশন মাঝে সবসময় বসবে কি? নাউন। যেমন এখানে খেয়াল করেন, দে হ্যাভ ডান আ ওয়ার্ক ফর দেম। আচ্ছা, তাহলে এই ওয়ার্ডটা কিন্তু একটা কি? আর্টিকেল। ফর এটা একটা প্রিপোজিশন। আমরা কি দেখলাম? আর্টিকেল প্রিপোজিশনের মাঝখানে কি বসবে? নাউন। তাহলে ওয়ার্ক, এটা নাউন কি? ওয়ার্ক। দে হ্যাভ ডান আ ওয়ার্ক ফর দেম। ওকে, ওয়ার্ক ওয়ার্ডটা কিন্তু ভার্বের ব্যবহারও হয়। হ্যাঁ, যেমন আমি যদি বলি হি ওয়ার্কস বা হি ওয়ার্কড, ইডি যদি বলি, এটা কিন্তু ভার্ব বোঝাচ্ছে যে সে কাজ করেছিল, কিন্তু এখানে এর পর ওয়ার্ক দিব শুধু, এটা নাউন হিসেবে বসছে। সো আমরা দেখলাম এটার ব্যবহার। আমরা 3 নাম্বারটা একটু ব্যবহার দেখব, কি বলেছে খেয়াল করেন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস প্রিপোজিশন। অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশনের মাঝখানে নাউন বসে, এটাও মুখস্থ করে রাখবেন, অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন প্লাস নাউন। যেমন এখানে দেখেন কি বলছে, আ নাইস গিফট। এই যে এখানে যে এই ওয়ার্ডটা, এটা কিন্তু একটা আর্টিকেল, নাইস অ্যাডজেক্টিভ। সো আমরা কি জানি? আর্টিকেল অ্যাডজেক্টিভ, এরপরে কি বসবে? নাউন বসবে। সো গিফট আছে, এখানে গিফট বসবে, গিফট ওয়ার্ডটা একটা নাউন। ওকে, এরপরে কি বলেছে দেখেন, প্রিপোজিশন নাউন, অর্থাৎ দুইটা প্রিপোজিশনের মাঝখানে নাউন বসে। যেমন এখানে খেয়াল করব আমরা, হি বিলিভস ইন সার্ভ ফর দ্য বেটারমেন্ট অফ দ্য সোসাইটি, সে বিশ্বাস করে সমাজের ভালো করায়। তাহলে এই যে দেখেন ইন, এই ওয়ার্ডটা কিন্তু, এই ওয়ার্ডটা কি? এই ওয়ার্ডটা একটা প্রিপোজিশন। তারপর ফর, এটা একটা প্রিপোজিশন। তাহলে দুইটা প্রিপোজিশনের মাঝখানে কি বসবে? নাউন বসবে। ওকে, সো এটা কি হতে পারে বলেন দেখি, এটা একটু আমাকে বলেন যে এটা কি হতে পারে। সার্ভ, এই ওয়ার্ডটা তো হচ্ছে গিয়া কি বলে? ভার্ব, ঠিক না? সার্ভ মানে হচ্ছে দেশকে সার্ভ করা, সেবা দেওয়া। তাহলে এখানে কি হতে পারে? এখানে হবে সার্ভিং।
ওকে, হি বিলিভস ইন সার্ভিং ফর দ্য বেটারমেন্ট অফ দ্য সোসাইটি। এবং আরেকটা রুলসও আছে, যেমন প্রিপজিশনের পর ভার্ব প্লাস আইএনজি হয়, এটা আমরা দেখবো সামনে যে ভার্বের রুলস গুলোতে দেখবো। সো আমরা এই চারটা নিয়ম কিন্তু দেখে ফেললাম, হ্যাঁ, নাউনের ব্যবহার সম্পর্কে। এবং আপনি 100% শিওর থাকেন এই চারটা নিয়ম থেকে আপনি কমন পাবেনই, উইথ ক্লুজ উইদাউট ক্লুজে, কারণ এগুলো থেকেই আসে, হ্যাঁ। আর এই নিয়মগুলো কিন্তু, এই রুলস গুলো কিন্তু আপনার বিগত সালের প্রশ্নগুলো, হ্যাঁ, খুব ভালোভাবে অ্যানালাইসিস করে আপনাদের জন্য খুব সহজ করে নিয়ে আসছি, যাতে জাস্ট এই চারটা এই কি বলে রুলস দেখবেন, প্র্যাকটিস গুলো একটু মাথায় রাখবেন, বাস আপনার এই নাউনের যত ব্যবহার আছে আমরা যখন প্র্যাকটিক্যালি যাব আপনি তখন কি বুঝতে পারবেন যে হ্যাঁ আমরা তো এই নিয়মটা আগে পড়ে আসছি, এই রুলসটা তো একটু আগে হচ্ছে স্যার দেখাই দিছে। সো একটু মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা, এখন আমরা তাহলে পরেরটা একটু যাই। আমাদের আরো 3টা রুলস আছে নাউন থেকে, তাহলে মোট রুলস দাঁড়ালো হচ্ছে আমাদের 7টা। নাউন থেকে 7টা নিয়ম একদম মুখস্থ করে রাখবেন, ঠোঁটস্থ পুরো, অবশ্যই বুঝে বুঝে, হ্যাঁ, না বুঝে কিন্তু না। পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো কি? যেমন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, এগুলোকে বলা হয় পসেসিভ প্রোনাউন। এবং এগুলো যখন পসেসিভ, এগুলো কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। যেমন মনে করেন আমি লিখলাম যে মাই মোবাইল। আচ্ছা, মোবাইল ওয়ার্ডটা একটা নাউন, তো নাউনকে, নাউনের একটা অবস্থা তুলে ধরে যে ওয়ার্ড, এটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। যেমন কার মোবাইল, ঠিক আছে, এখানে মাই দ্বারা কিন্তু এই মোবাইলকে মডিফাই করা বোঝাচ্ছে, এই অর্থে এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অনেকে বসে থাকতে পারে যে ভাই এটা তো পসেসিভ প্রোনাউন, কিন্তু এটা অ্যাডজেক্টিভ কেন? অ্যাডজেক্টিভ কারণ এগুলো নাউনকে মডিফাই করে। এখানে মাই মোবাইল দ্বারা মোবাইলকে মডিফাই করা বোঝাচ্ছে, আওয়ার হাউস দ্বারা হাউসকে মডিফাই করা বোঝাচ্ছে, ইয়োর পেন দ্বারা পেনকে মডিফাই করতেছে, যে এটা কার, এটা মালিকানা বোঝাচ্ছে, হ্যাঁ। সো এই জন্য এই ওয়ার্ড গুলো পসেসিভ অ্যাডজেক্টিভ। আর এই ওয়ার্ড গুলোর পর অবশ্যই কি বসে? নাউন বসে। যেমন এই যে মোবাইল, এখানে এটা একটা নাউন। আমি যদি আবার লিখতাম যে আওয়ার হাউস, দিস ইজ আওয়ার হাউস, তাহলে যে আওয়ার হাউস, আওয়ারটা পসিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে কি বসবে? নাউন বসবে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন। আমরা একটু পরেরটায় যাব। আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আচ্ছা, খেয়াল করেন কি বলছে, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, হ্যাঁ। অর্থাৎ যখন আর্টিকেল থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, এরপর কিন্তু কি হবে? নাউন হবে। এটার ব্যবহার আমরা অলরেডি একবার দেখে আসছি। ওকে, তাও এখানে আরো একবার দিয়ে দেওয়া হয়েছে যে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ, গুড প্লাস নাউন, স্টাফ। ওকে, তারপরে যে দিস ইজ মাই ওয়ার্ক দ্যাট আই নিড টু কমপ্লিট, তাহলে মাই একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপর কি হবে? নাউন হবে। সো ওয়ার্ক আছে, এটা ওয়ার্ক হবে, কারণ আমরা দেখলাম যে পজিটিভ অ্যাডজেক্টিভের পর নাউন হয়, ওয়ার্কের নাউন ওয়ার্ক। ওকে, এরপর খেয়াল করেন ডিটারমিনার প্লাস নাউন হবে। ওকে, ডিটারমিনার ওয়ার্ডটা কি? নির্ধারক, হ্যাঁ। যেমন এই যে লিখে দিছি এনি, মেনি, সাম, ফিউ, আ ফিউ, লিটল, আ লিটল, মাচ, মোর, এগুলোকে বলা হয় ডিটারমিনার, মানে নির্ধারণ করে দেয় কতগুলো বা কতটি, এরকম। তো এখানে যখন এরকম আপনার ডিটারমিনার দেখবেন, এই যে মেনি, হি হ্যাজ ডান মেনি জবস, সে অনেকগুলো এরকম কাজ সম্পাদন করেছে, তাহলে মেনি ওয়ার্ড এরপরে কিন্তু হবে কি? নাউন। কেন? কারণ মেনি একটা ডিটারমিনার প্লাস নাউন, এটা আমাদের একটা রুলস। ওকে, সো আমরা মোট 7টা রুলস দেখে ফেললাম। এই 7টা রুলস কিন্তু একদম ঠোঁটস্থ থাকতে হবে, ওকে, কারণ এর থেকে আমরা কমন পাবো একটু পর, যখন প্র্যাকটিসে যাবো বোর্ড কোশ্চেন সলভিং এ, তখন এখান থেকে আপনারা কমন পাবেন। ওকে, আচ্ছা, এখন আমরা দেখবো অ্যাডজেক্টিভের ব্যবহার। আচ্ছা, এখন বলতে হবে যে অ্যাডজেক্টিভ বলতে কি বুঝি, একটু আগে আমি আলোচনা করেছি। সো আমাকে একটু কমেন্টে জানান, আমি দেখি যে আপনারা কে কে লাইনে আছেন। আমি একটু দেখতে চাই যে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। যেহেতু আমাদের উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজে প্রত্যেকটাই কিন্তু আপনার হয় নাউনের ব্যবহার থাকবে, না হয় অ্যাডজেক্টিভের ব্যবহার থাকবে, ভার্বের ব্যবহার থাকবে, অথবা কনজাংশনের একটা ব্যবহার থাকবে, যে কোনো কিছু থাকবে এগুলোর মধ্য থেকেই। এবং এগুলো কিন্তু এই রুলস থেকে আসতেছে সব, হ্যাঁ। এগুলোর থেকে আপনারা বোর্ড কোশ্চেন যে কয়টা আছে সবগুলো আপনারা কমন পাবেন 100%। আমি যখন আমরা বোর্ড কোশ্চেন একটু পরে করব, তখন দেখবেন যে এই রুলস গুলো থেকে আসতেছে। সো কারো কোথাও বুঝতে সমস্যা হচ্ছে কিনা, বা কোনোটা না বুঝে থাকলেও বলতে পারেন।
আচ্ছা, আমাদের সাথে কয়েকজন কানেক্টেড আছে। আজাদ শেখ আছে, মারুফ হোসেন জয় আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনি ক্লাসে অ্যাক্টিভ থাকেন। তারপর হচ্ছে কাব্য প্রেমিক কৌশিক আছে। আচ্ছা, আপনারা সবাই কানেক্টেড থাকেন স্যার। আহ, আর ক্লাসে কোনো কিছু না বুঝলে আমাকে জানান, আমি আবার ক্লাসে যাচ্ছি। ওকে, দেখেন এখন আমরা দেখবো অ্যাডজেক্টিভের ব্যবহার। হ্যাঁ, অ্যাডজেক্টিভ বলতে মূলত কি বোঝায়? অ্যাডজেক্টিভ হচ্ছে মূলত যে ওয়ার্ডগুলো দ্বারা আমরা সচরাচর কোনো একটা নাউনকে মডিফাই করে থাকি। হ্যাঁ, অ্যাডজেক্টিভ অনেক সময় অ্যাডভার্বকে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে থাকে। তো সচরাচর আমরা নাউনকে মডিফাই করি, আমরা এই ব্যবহারটা একটু দেখব। তো নাম্বার ওয়ান রুলস হচ্ছে কি, যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ এই দুইটার সম্পর্ক খুব ঘনিষ্ঠ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে আর অ্যাডজেক্টিভের পর নাউন বসে, এই কথাটা মানে আমরা যখন প্র্যাকটিস করতে বারবার বলতে হয়। তো একদম মুখস্থ করে নেন যে অ্যাডজেক্টিভের পর নাউন বসে, নাউনের আগে নাউনকে মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, বারবার। হ্যাঁ, এটা মুখস্থ করে নেন। এরপর আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। দেখেন একটা আর্টিকেল, এরপর নাউন, এরপর মাঝখানে কি বসতে পারে? অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, তো আসেন প্রথম দুইটার আগে আমরা একটু এক্সাম্পল দেখবো। আই এম ডুইং ডেঞ্জার ওয়ার্ক। আচ্ছা দেখেন, ডেঞ্জার এই ওয়ার্ডটা কি? একটা ডেঞ্জার ওয়ার্ডটা হচ্ছে বিপদ, একটা নাউন। বাট দেখেন ওয়ার্ক আছে না, কাজ, কেমন কাজ, এই যে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ চলে আসে অটোমেটিক। তাহলে ডেঞ্জারকে আমাদের লিখতে হবে ডেঞ্জারাস, ডেঞ্জারাস। ওকে, বিপজ্জনক। তো আমরা একটা ওয়ার্ড নাউনকে করে দিলাম কি? অ্যাডজেক্টিভ। এই যে কিভাবে নাউনকে অ্যাডজেক্টিভ করলাম, কিভাবে বুঝলাম যেটা অ্যাডজেক্টিভ হবে? বুঝতে পারছেন তো, যে নাউনের আগে অ্যাডজেক্টিভ হয় নাউনকে মডিফাই করার জন্য, নাউনের অবস্থা বোঝানোর জন্য। ওকে, সো ও ইউ আস যখন আমরা যুক্ত করে দিলাম, এটা হয়ে গেল কি? অ্যাডজেক্টিভ। এরপর আবার খেয়াল করেন, আ কোয়ালিফাই স্টুডেন্ট নেভার ফেলস। কোয়ালিফাই মানে কি? অনেক যোগ্যতা সম্পন্ন ছাত্র কখনো কি করে না? ফেইল করে না। তাহলে দেখেন কোয়ালিফাই, কোয়ালিফাই ওয়ার্ডটা তো একটা ভার্ব। কোয়ালিফাই ওয়ার্ডটা কি? একটা ভার্ব, কোয়ালিফাই করা, যোগ্যতা অর্জন করা বা হচ্ছে ভালো করা। তো এখানে আসলে যেহেতু স্টুডেন্ট নাউন আছে, নাউনের পূর্বে আমাদের বসবে একটা অ্যাডজেক্টিভ। নাউনের আগে বসবে কি? অ্যাডজেক্টিভ। এই যে আমরা কারণ দেখেছি রুলস, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে যে আর্টিকেল, এই কোয়ালিফাই হয়ে যাবে কি? কোয়ালিফাইড, অ্যাডজেক্টিভ হয়ে যাবে কোয়ালিফাইড স্টুডেন্ট। তাহলে আ কোয়ালিফাইড স্টুডেন্ট, একজন খুব যোগ্য শিক্ষার্থী। ওকে, পরেরটায় যাই। কি বলছে দেখেন, ভার্ব প্লাস কম্পারেটিভ অর সুপারলেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন। অর্থাৎ এই যে ভার্ব আর প্রিপোজিশনের মাঝখানে অ্যাডজেক্টিভের কি হবে? কম্পারেটিভ ফর্ম হবে অথবা সুপারলেটিভ ফর্ম হবে। হ্যাঁ, কম্পারেটিভ আর সুপারলেটিভ মানে কি? আচ্ছা দেখেন, যে যখন আমি বলতেছি গুড, গুড ওয়ার্ডটা কিন্তু অ্যাডজেক্টিভ। তো এটার যে কম্পারেটিভ রূপটা আছে বেটার, এটাও অ্যাডজেক্টিভ। আবার হচ্ছে কি বেস্ট, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, সো এখানে সেই অ্যাডজেক্টিভের কি বসবে? কখনো কখনো কম্পারেটিভ সুপারলেটিভ ফর্ম বসতে পারে। কোথায়? প্রিপোজিশন এবং ভার্বের মাঝখানে। আমরা একটা এক্সাম্পল দেখবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আমাদের। মাই হাউস ইজ বিগ দেন মাই নেইবারস হাউস। আচ্ছা এখানে একটু খেয়াল করেন, ইজ এটা কিন্তু একটা ভার্ব। ওকে, তারপর কি বলছে দেখেন, এই যে দেন প্রিপোজিশন। তাহলে ভার্ব এবং প্রিপোজিশনের মাঝখানে কি হবে? এটা একটা কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্ম হবে। যেহেতু এখানে আমার বাড়িকে নেইবরের বাড়ির সাথে তুলনা করা হচ্ছে দুইটা বিষয়ের সাথে, তাই আমরা কম্পারেটিভ রূপটা রাখবো। দুইটার মধ্যে তুলনা হলে কম্পেয়ার, তাই আমরা কি লিখবো? বিগ, এর পরিবর্তে লিখবো বিগার। মাই হাউস ইজ বিগার দেন মাই নেইবারস হাউস। আমার বাড়ি আমার নেইবার মানে প্রতিবেশী বাড়ি থেকে বড়। ওকে, এটার একটা ব্যবহার আমরা দেখে ফেললাম। পরেরটা কি আছে দেখেন, দিস ইজ দ্য টল টাওয়ার ইন দ্য টাউন। টল টাওয়ার আছে, কি হবে? দা এরপর কি হয়? দা এরপর সুপারলেটিভ ফর্ম হয়, এটা আপনারা মনে রাখবেন। যেহেতু ইজ, এটাও কিন্তু যে এই নিয়মটা থেকে আসছে, 3 নাম্বার থেকে আসছে। একটা ভার্ব আছে ইজ, তো এরপর দেখেন এই যে এখানে কিন্তু আবার প্রিপোজিশন আছে, তো মাঝখানে আমাদের এই যে একটা নাউন, এর আগে বসবে কি? একটা অ্যাডজেক্টিভ। তাহলে হবে এটা, দিস ইজ দ্য টলেস্ট টাওয়ার ইন দ্য টাউন। দা প্লাস সুপারলেটিভ, TALLEST, টলেস্ট। দিস ইজ দ্য টলেস্ট হাউস। তাহলে আমরা মোটামুটি অ্যাডজেক্টিভের ব্যবহারটা বুঝে ফেলছি। এখন আমরা একটু দেখবো, এর পরের পেজ আমরা একটু যাবো। অ্যাডজেক্টিভের ব্যবহার আর দুইটা আছে, এই দুইটা ব্যবহার খুব খুব ইম্পর্টেন্ট, অনেক আসে এই ব্যবহারটা। প্রথমটা কি বলছে দেখেন,
সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। হ্যাঁ, লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। দেখেন লিঙ্কিং ভার্বটা কি, এটা নিয়ে একটু আলোচনা করা যাক। আমরা সচরাচর জানি যে ভার্বের পর কি হয়, অ্যাডভার্ব হয়। ভার্বের পর কি হয়, অ্যাডভার্ব, ঠিক না? যেমন হি রানস স্লোলি, হ্যাঁ, যে কোনো একটা কাজ এরপর ওই কাজটা সম্পর্কে বলতে হয়, এটাকে আমরা অ্যাডভার্ব বলি, ভার্বকে মডিফাই করে। কিন্তু এই লিঙ্কিং ভার্বটা আসলে একটু কি বলবো, একটা বিপরীতমুখী বা পল্টিবাস ভার্ব। এই লিঙ্কিং ভার্বের পরে যেই ইয়াটা আসবে সেটা হবে অ্যাডজেক্টিভ, সেই এলিমেন্টটা হবে অ্যাডজেক্টিভ, এটার পর অ্যাডভার্ব আসবে না। ওকে, সো এটার একটা উদাহরণ আমরা একটু দেখবো, যেমন হি ইজ। আচ্ছা, এখন আগে কথা হচ্ছে লিঙ্কিং ভার্ব কি কি, এটা একটু আগে জানি। লিঙ্কিং ভার্ব হচ্ছে কি, লিঙ্ক করে, সংযোগ স্থাপন করে, প্রথম অংশ আর শেষ অংশের মধ্যে কি করে ভাই, সংযোগ স্থাপন করে। তো লিঙ্কিং ভার্ব গুলো কি কি, বি ভার্বের হচ্ছে এম, ইজ, আর, তারপর হচ্ছে ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্বের মধ্যে থেকে। এছাড়াও আছে হচ্ছে স্মেল, তারপর হচ্ছে আপনার টেস্ট, ওকে, ফিল, তারপর হচ্ছে সিম, সিম মানে মনে হওয়া। ওকে, এইগুলো সাধারণত হচ্ছে লিঙ্কিং ভার্ব। সো আমরা একটু উদাহরণ দিয়ে বুঝি, তাহলে একটু ভালো বুঝবেন। হি ইজ অনেস্ট। দেখেন ইজটা তো ভার্ব, তো ভার্বের পর কি বসার কথা ছিল, অ্যাডভার্ব। তো সেই হিসাবে এটা অনেস্টলি হয়ে যাওয়ার কথা ছিল, হি ইজ অনেস্টলি। কিন্তু না, এখানে অ্যাডভার্ব বসবে না। কেন? কারণ আমরা দেখলাম যে এই যে ইজ, এটা একটা লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। আমরা কিন্তু নিয়ম শিখতেছি যে কোথায় অ্যাডজেক্টিভটা বসে। সো লিঙ্কিং ভার্ব যেহেতু বি, এটার সাথে বসবে কি, অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এটা কি লিখবো, হি ইজ অনেস্ট, এটা অনেস্টই হবে। অনেস্ট আছে, এটা অনেস্ট হবে, কারণ অনেস্ট ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ। ওকে, দে সিম হ্যাপি। সিম অর্থ কি, মনে হওয়া। তো তাদেরকে মনে হচ্ছে হ্যাপি, এখানে কিন্তু হ্যাপিলি বলবো না। হ্যাঁ, হ্যাপিলি ওয়ার্ডটা অ্যাডভার্ব, ভার্বের পর অ্যাডভার্ব বসে, কিন্তু যেহেতু একটা সিম বসছে এখানে, সিম ওয়ার্ডটা একটা লিঙ্কিং ভার্ব, তাই আমরা কি দিব, হ্যাপি। হ্যাপি ওয়ার্ডটা যেহেতু অ্যাডজেক্টিভ, আমরা হ্যাপি বসায় দিব এখানে। হি সিম, দে সিম হ্যাপি, তাদেরকে সুখী দেখাচ্ছে বা সুখী মনে হচ্ছে। ওকে, দে সিম কোয়াইট হ্যাপি। ওকে, দেখেন তো এই যে পরের নিয়মটা এখন একটু আসি, কি বলছে দেখেন, সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এখন অ্যাডভার্বকে তো সচরাচর লিঙ্কিং ভার্ব নেয় না, অ্যাডজেক্টিভকে নেয় এরপরে। কিন্তু কখনো কখনো অ্যাডভার্ব যেহেতু ভার্বের সাথে কানেক্টেড, তার পাওয়ারটা একটু বেশি, সে কোনো রকমে এদের মাঝখানে চাইলে বসে পড়তে পারে। ওকে, অর্থাৎ লিঙ্কিং ভার্ব এবং অ্যাডজেক্টিভ এই দুইটা ওয়ার্ডের মাঝখানে কিন্তু অ্যাডভার্ব বসতে পারে। সো এটার এক্সাম্পলটা আমরা একটু দেখবো। যেমন দেখেন, দে সিম, তাদেরকে মনে হয় কোয়াইট হ্যাপি, হ্যাঁ, অনেকটাই হ্যাপি। তাহলে যে কোয়াইট ওয়ার্ডটা যে বসলো, এই কোয়াইট ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, তাহলে হ্যাপি, এটার অ্যান্সারও কি হবে, হ্যাপি। দ্য ম্যান ইজ ভেরি, ওকে, দেখেন ইজ, এটা কি লিঙ্কিং ভার্ব, এরপরে কি বসছে, অ্যাডভার্ব। তাহলে এই ওয়ার্ডটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। স্ট্রেংথ, এটা তো একটা নাউন, নাউনকে এখন আমরা করে দিব কি, অ্যাডজেক্টিভ। তাহলে স্ট্রেংথ, এটা নাউন কি বলেন দেখি, অ্যাডজেক্টিভ ফর্মটা কি, স্ট্রেংথ, এটা অ্যাডজেক্টিভ হচ্ছে কি, স্ট্রং। দ্য ম্যান ইজ ভেরি স্ট্রং। ওকে, তাহলে আমরা দেখলাম যে একটা লিঙ্কিং ভার্ব, এরপর অ্যাডভার্ব, এরপর পরে বসে অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ কোন কোন জায়গায় বসতে পারে, কিভাবে বুঝবো অ্যাডজেক্টিভ কিনা, এইগুলো নিয়ে কিন্তু মোটামুটি আমরা আলোচনা করলাম। এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে খেয়াল রাখবেন যে কোথায় নাউন বসে, কোথায় অ্যাডজেক্টিভ বসে। এইগুলো ভুল হলে কিন্তু আপনি উইথ ক্লুজ উইদাউট ক্লুজ পারবেন না। আর একবার যদি এই নিয়মগুলো আপনি শিখে যান, তাহলে কিন্তু উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ, আজকে আমাদের যেটা আলোচ্য বিষয়, আপনার জন্য খুব খুব ইজিয়ার হবে। আর এই বিষয়গুলো কিন্তু শুধু যে উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজে আসবে সেটাই না, এগুলো আপনার রাইট ফর্ম অফ ভার্ব বা আদার্স ফর্ম অফ গ্রামার যেগুলো আছে, সেগুলোতে কিন্তু এই কনসেপ্টগুলো কাজে আসবে। সো খুব মনোযোগ সহকারে আজকের ক্লাসটি দেখেন। এখন আমরা দেখব কিছু ভার্বের ব্যবহার। ওকে, দেখেন ভার্ব নিয়ে আমাদের অনেকের প্রবলেম রয়েছে। যেমন ভার্বের অনেক প্রকারভেদ, অনেক অর্থ, হ্যাঁ, কখন অক্সিলারি, কখন মেইন ভার্ব, আবার বলতেছি হচ্ছে ফাইনাইট, নন ফাইনাইট, অনেকগুলো প্রশ্ন চলে আসে। হ্যাঁ, তো এখন এই প্রশ্নগুলো থাকা তো স্বাভাবিক, কিন্তু দেখেন আপনার যদি প্রশ্নগুলো থেকেই যায়, আপনি কিন্তু এগুলো থেকে বের হয়ে আসতে হবে, অর্থাৎ এগুলো সলভ করে বুঝে বুঝে আপনাকে আগায় যেতে হবে। প্রশ্ন সবসময় যদি প্রশ্নই থেকে যায়, আপনার কাছে যদি এক্সপ্লেনেশন বা উত্তরটা না থাকে,
আপনার যদি এই প্রবলেমগুলো, ভার্বের প্রবলেমগুলো সলভ না হয়, আপনি কিন্তু গ্রামারে কখনোই ভালো করতে পারবেন না। ইংলিশ গ্রামারের সব থেকে মূল বিষয় হচ্ছে ভার্ব। আর এই ভার্ব যারা চিনবেন, ভার্বের অর্থ এবং এর পার্থক্যটা যারা আইডেন্টিফাই করতে পারবেন, তারাই কিন্তু প্রত্যেকটা গ্রামার আইটেমের ভালো করার জন্য এগিয়ে থাকবেন। সো ভার্ব শেখার কোনো বিকল্প নেই। আসলে আমরা একটু ভার্ব নিয়ে আলোচনা করি, যেহেতু আমাদের এই উইথ ক্লোজ উইদাউট ক্লোজে ভার্বের অনেক ব্যবহার আসে। খেয়াল করেন, সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, এই ফরম্যাটটা একটু খেয়াল করেন। আমি কয়েকটা সেন্টেন্স লিখব, যেমন আই অ্যাম রাইটিং আ স্টোরি। আমি একটা গল্প লিখছি, আই এম রাইটিং আ স্টোরি। এখানে অক্সিলারিটা হচ্ছে এম, মেইন ভার্ব হচ্ছে কি রাইট, রাইটিং। আচ্ছা, এটা গেল একটা প্যাটার্ন। এরপর আবার খেয়াল করেন, আই হ্যাভ ডান, আচ্ছা আমি নিচে নিচে লিখি তাহলে আপনার জন্য সুবিধা হবে। আই অ্যাম রাইটিং আ লেটার। এরপর আবার আই হ্যাভ ডান হোমওয়ার্ক, আই হ্যাভ ডান হোমওয়ার্ক। এরপর আবার দেখেন, আই উইল ডু দ্য ওয়ার্ক। ওকে, ওকে, এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছি, তো একটু খেয়াল করবেন যে সাবজেক্ট অক্সিলারি ভার্ব, এরপর কিন্তু মেইন ভার্ব বসে। ওকে, সো দেখেন এখানে এমটা হচ্ছে অক্সিলারি আর রাইটিংটা হচ্ছে মেইন ভার্ব। অর্থাৎ যখন দেখবেন আপনি অক্সিলারি হিসেবে অ্যামিজার বসছে, তখন পরের ভার্বটা কিন্তু ভার্ব প্লাস আইএনজি হতে পারে। এটা মাথায় রাখতে হবে, অ্যামিজার দেখে বুঝতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অক্সিলারি এর পর আমরা জানি মেইন ভার্ব। আচ্ছা, এরপর আবার আই হ্যাভ ডান হোমওয়ার্ক, এই যে হ্যাভ হ্যাজ, এটা একটা অক্সিলারি হ্যাভ ভার্ব, ঠিক না? অক্সিলারি ভার্ব হিসেবে বসছে। এর পরের ভার্বটা হবে কি ভি3, এটা কি হবে ভি3, ডান গন, এগুলোকে আমরা বলি ভার্বের তৃতীয় রূপ, অর্থাৎ ভার্ব 3 বা ভি3 সংক্ষেপে। তাহলে ভি3 কখন বসে? হ্যাভ হ্যাজ এর পর ভি3 বসে। এটা মাথায় রাখতে হবে, যখন সেন্টেন্স দেখবেন হ্যাভ আছে, পরের ভার্বটা আপনাকে কিছু একটা দিতে হবে উপর থেকে, অপশনে নেই উইথ ক্লোজ থেকে বা উইদার ক্লোজ থেকে, আপনাকে কনসিডার করতে হবে এটা অবশ্যই ভি3 হবে। কেন? কারণ আগে হ্যাভ আছে। আমরা শিখেছি হ্যাভ এর পর ভি3 বসে। ওকে, এরপর আবার খেয়াল করেন, উইল, শ্যাল উইল মডেল অক্সিলারি। আমরা জানি কি যে ফিউচার ইনডিফিনিটে শ্যাল উইল এর পর কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। যেমন আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। আই শ্যাল গো দেয়ার, আমি সেখানে যাব। হি উইল কাম হিয়ার, সে এখানে আসবে। অর্থাৎ ফিউচার ইনডিফিনিটে শ্যাল উইল এরপর ভার্বের বেস ফর্ম বসে। অর্থাৎ এইখানে যে আমরা কি বসাই দিছি, ভি বেস, ভার্বের বেস ফর্ম বসাই দিছি ডু। ওকে, তাহলে যখনই শ্যাল উইল দেখবেন শুধু শ্যাল উইল আছে, তখন এটা আপনারা কনসিডার করবেন যে এখানে ভার্বের বেস ফর্ম বসতে পারে। ওকে, সো এখানে আমরা তিনটা ফরম্যাট নিয়ে কিন্তু আলোচনা করলাম, যে অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব কিভাবে চিনবেন, কখন কোনটা বসবে। আবার কথার কথা মনে করেন যে এখানে আই রাইটিং আছে, এই ভার্বের এই এম এর পরিবর্তে এখানে বি লেখা, বি লিখে ব্র্যাকেট দিছে, তখন আপনি কি বুঝবেন? যেখানে একটা বি ভার্বের কোন একটা ফরম্যাট বসবে, ঠিক না? তো তখন অবশ্যই এখানে আই যেহেতু আছে, আই এর সাথে আপনি এম বসায় দিবেন এই শূন্য স্থানে। এভাবে বুঝতে হবে আপনাকে, ভার্ব চিনতে হবে। পরেরটা আসি, পরেরটা বলছে কি মডেল অক্সিলারি প্লাস ভার্বের বেস ফর্ম। এটা তো আমরা জানি, যে একটা উদাহরণ এখানে দিলাম যে শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম মডেল অক্সিলারি। সো আরো একটা উদাহরণ দেই, যেমন হি উইল ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করবে। তাহলে হি উইল, শ্যাল উইল প্লাস ভার্বের কি বেস ফর্ম। মডেল ভার্ব গুলো কি কি? মডেল ভার্ব শ্যাল উইল মে মাইট ক্যান কুড, এগুলোকে বলি আমরা মডেল ভার্ব। সো মডেল ভার্ব কিন্তু অক্সিলারি ভার্ব হিসাবে যখন বসবে, এগুলোর পর ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ যেখান থেকে ভার্বটা শুরু। যেমন ডু, ডাজ, ডিড, ডান, ডুইং, টু ডু, হ্যাভিং ডান, কতগুলো ফরম্যাট হয়। সো একদম শুরুর কোনটা? ডু। এই ডুটা হচ্ছে বেস বা ভিত্তি, এটা মাথায় রাখতে হবে। তাহলে মডেল অক্সিলারির পর ভার্বের কি হবে? বেস ফর্ম হবে, একদম শুরুরটা হবে ডু। এরপর দেখেন বলছে কি টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু এটাকে বলে কিন্তু ইনফিনিটিভ, হ্যাঁ লিখে নেন, এটাকে বলা হয় ইনফিনিটিভ।
ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভার্বের বেস ফ্রম। হ্যাঁ, আমরা কিন্তু অনেক সময় দেখি যে টু এর পর একটা ভার্ব বসবে, এরকম একটা সিচুয়েশন আসে। তখন আপনারা মাথায় রাখবেন যে এটাকে বলা হয় ইনফিনিটিভ, টু এর পর ভার্বের বেস ফ্রম বসে, টু গো, টু প্লে, টু ডু, এরকম। তো যেমন দেখেন একটা উদাহরণ যদি আমি বলি যে অ্যাম আই এম গোয়িং টু, ব্র্যাকেটে আছে মনে করেন জয়েন দা ক্লাস। আই এম গোয়িং টু জয়েন দা ক্লাস। তো এইখানে আই এম গোয়িং এর একটা তো ভার্ব চলে আসছে, এরপর টু যেহেতু আছে, আমরা কি জানি যে টু এর পর ভার্বের বেস ফ্রম বসে, তাই জয়েন, এটা জয়েনই লিখে দিবে অ্যান্সার। টু এর পর ভার্বের বেস ফ্রম, হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে। এটাকে বলা হয় ইনফিনিটিভ। এটার অনেক অনেক ব্যবহার আসে, এটার ব্যবহার আসে মডেল অক্সিলারি প্লাস ভার্ব বেস ফ্রম, এটার ব্যবহারও অনেক আসে। এরপর ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ভার্ব বসে, ঠিক না? এটা তো আমরা জানি। যেমন আমি বললাম যে শাট দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো। এই যে এখানে যখন আমি বললাম যে ক্লোজ দ্য উইন্ডো, দেখেন এটা কিন্তু আমি আদেশ করছি। আদেশ, উপদেশ, নিষেধ, এগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্স গুলো শুরু হয় ভার্ব দ্বারা, এটা মাথায় রাখতে হবে। সো ভার্বের ব্যবহার আমরা কিন্তু এখানে শিখতেছি যে ভার্ব কিন্তু প্রথমে বসতে পারে, সেন্টেন্সের প্রথমে বসতে পারে, বাট এটা কিন্তু সাবজেক্ট না, ভার্ব হিসেবে বসছে, আদেশ করতেছে, ইম্পারেটিভ সেন্টেন্স। এটা আমরা খেয়াল রাখবো। আচ্ছা, তো অনেকগুলো সিচুয়েশন বলছে, এগুলো আপনারা মাথায় রাখবেন। আমরা একটু পরের পেজে যাই। দেখেন কি বলা হচ্ছে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে কি বসবে? এস বা ইএস বসবে। হ্যাঁ, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা ইএস হবে। এই নিয়মটা কিন্তু একদম বাচ্চা কালের একটা নিয়ম, আপনারা সবাই কম বেশি জানেন, তাও একটু খেয়াল করেন। আচ্ছা, তো আপনারা একটু খেয়াল করেন যে সাবজেক্ট থার্ড পারসন যদি সিঙ্গুলার হয়, হ্যাঁ, এটা কিন্তু আমাদের একদম ক্লাস মানে 5-6 এর একটা রুলস, বাট অনেক অনেক আসে এই নিয়মটা যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস। আমরা একটা উদাহরণ দেখব প্রথমে। আচ্ছা দেখেন কি লিখছি, হি অবজার্ভ দ্য রুলস। অবজার্ভ অর্থ কি? পালন করা। হ্যাঁ, তাহলে যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে ভার্বটা হবে কি? ভার্ব সিঙ্গুলার হবে, অর্থাৎ এস বাই এস বসবে প্রেজেন্ট ডিফিনিট টেন্স অনুযায়ী। তাহলে এটা হবে কি? অবজার্ভস। হি অবজার্ভস দ্য রুলস। ওকে, এরপর খেয়াল করেন সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হয়। হ্যাঁ, তাহলে যেমন এখানে হি এর পরিবর্তে যদি দে হতো, তাহলে এখানে আমরা অ্যান্সার কি লিখতাম বলেন দেখি? অবজার্ভ, এটা হয়ে যেত অবজার্ভ। অবজার্ভ ছিল অবজার্ভই হবে, কারণ আমরা জানি সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস বসে, কিন্তু প্লুরাল হলে কোনো এস বাই এস বসবে না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সো এটাই একটু আমরা খেয়াল রাখবো। আমরা এখন চলে যাব পরেরটায়, অ্যাডভার্ব। অ্যাডভার্বের ব্যবহারটা আমরা একটু খেয়াল করি। এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট রুলস আছে, এবং একবার যদি আপনি অ্যাডভার্বের ব্যবহারটা শিখেন বা বুঝে শেষ করেন, আপনার অ্যাডভার্ব নিয়ে আর কখনো প্রবলেমে পড়তে হবে না। দেখেন এখানে রুলস আছে, আর পাশে আমি হচ্ছে এই এখানে এক্সাম্পলও লিখে দিয়েছি সুবিধার জন্য। প্রথমে বলা হচ্ছে কি যে মডিফাইস ভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। ফর এক্সাম্পল দেখেন কি লেখা আছে, শি সিংস বিউটিফুলি, সে সুন্দরভাবে গায়। তাহলে ভার্ব গায়, কিভাবে গায়? বিউটিফুলি। তার মানে বিউটিফুলি ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ, আর অ্যাডভার্ব চেনার উপায় হচ্ছে কি শেষে এল ওয়াই যুক্ত থাকে অনেক ক্ষেত্রে। আচ্ছা, তাহলে বিউটিফুলি এটা একটা অ্যাডভার্ব। এটার পর আমরা খেয়াল করি কি বলছে, অক্সিলারি প্লাস অ্যাডভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে কিন্তু অ্যাডভার্ব বসতে পারে। হ্যাঁ,
অ্যাডভার্ব আমরা একটু খেয়াল করবো, যেমন হি হ্যাজ, এটা একটা অক্সিলারি। তারপর ফিনিশড, এটা হচ্ছে কি একটা মূল ভার্ব, ফিনিশড, তাহলে হি হ্যাজ ফিনিশড, সে শেষ করেছে। কিন্তু এটার মাঝখানে বসে পড়ছে কি একটা অলরেডি। অলরেডি মানে কি ইতিমধ্যে, তাহলে সে ইতিমধ্যে শেষ করেছে তার হোমওয়ার্ক। সো আমরা এটা খেয়াল রাখবেন, অক্সিলারি এবং মূল ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসতে পারে। এরপর নাম্বার 3 কি বলছে দেখেন, সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে বসতে পারে। সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে। সো এখানে দে একটা সাবজেক্ট, ভিজিট হচ্ছে ভার্ব। তারা ভিজিট করে তাদের গ্র্যান্ড প্যারেন্টস, মানে তাদের দাদা দাদিদেরকে দেখতে যায়। তাহলে এটা হবে কি অফেন, এটা একটা অ্যাডভার্ব। অফেন প্রায়, হ্যাঁ, অ্যাডভার্ব অফ টাইম কিন্তু। সো কখন কখন দেখতে যায় এটা বোঝাচ্ছে। সো এখানে ভিজিটের আগে এবং ভার্বের আগে এবং সাবজেক্টের পরে কিন্তু অ্যাডভার্ব বসছে, অফেন একটা অ্যাডভার্ব। এরপরে দেখবো আমরা নাম্বার 4, ভার্ব প্লাস অবজেক্টিভ প্লাস অ্যাডভার্ব। সো এখানে খেয়াল করেন, ভার্ব কমপ্লিটেড, হি কমপ্লিটেড দ্য টাস্ক কুইকলি, তাহলে সে সম্পন্ন করেছে এই টাস্ক বা কাজটা কিভাবে, খুব দ্রুত। তাহলে দেখেন ভার্ব একটা অবজেক্ট, এই যে ভার্ব একটা অবজেক্ট, এরপর কি অ্যাডভার্ব। আমরা কি দেখলাম, একদম সেন্টেন্সের শেষেও কিন্তু অ্যাডভার্ব বসতেছে, কখনো ভার্বের সাথে বসতেছে, কখনো আবার সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসতেছে। সো অ্যাডভার্ব অনেক জায়গায় বসতে পারে। আমি প্রত্যেকটার বাংলা অর্থ কিন্তু বলে দিচ্ছি, হ্যাঁ, না বুঝলে কমেন্টে জানাবেন। এরপর নাম্বার 5-এ কি আছে, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তো দেখেন সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব, এরপরে কিন্তু অ্যাডভার্ব বসে। এরপরে কি বসে, অ্যাডভার্ব বসে। আমরা একটু খেয়াল করব, যেমন দেখেন হার ভয়েস, এর একটা সাবজেক্ট, সাউন্ডস শব্দ তৈরি করে, ভার্ব ভেরি ক্লিয়ার, তাহলে এটা কি একটা অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ। 5 নাম্বার উদাহরণ আমরা দেখলাম। এখন দেখবো 6 নাম্বার, সেন্টেন্সের শুরুতে ও শেষে, একদম সহজ কথা। সেন্টেন্সের শুরুতে যেমন দেখেন সাডেনলি দ্য লাইট ওয়েন্ট আউট, হঠাৎ বাতি নিভে গেল। এই যে হঠাৎ কথাটা বলতেছি, এটা কিন্তু ভার্বের কাজকে মডিফাই করতেছে, যে কখন, ঠিক না? তো এরকম সেন্টেন্সের শুরুতে কিন্তু অ্যাডভার্ব বসতে পারে। আচ্ছা, এরপর দেখেন কি বলছে, দ্য মুভি ওয়াজ এক্সিলেন্ট ইনডিড, তাহলে মুভিটা কি ছিল, খুব চমৎকার ছিল প্রকৃতপক্ষে। তার মানে একদম সেন্টেন্সের শেষে অ্যাডভার্ব বসতে পারে। ইনডিড এই ওয়ার্ডটা একটা অ্যাডভার্ব। আচ্ছা, তো আমরা এখানে মোটামুটি অনেকগুলো নিয়ম দেখছি। এই নিয়মগুলো কিন্তু ভাইয়া মাথায় রাখতে হবে। আর এই ক্লাসের এই নিয়মগুলো, এই পিডিএফটা যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্টে জানাবেন, প্রত্যেককে ইনবক্সে এই পিডিএফটা, ক্লাস পিডিএফটা দিয়ে দেওয়া হবে। ওকে, এরপর দেখেন প্রিপজিশনের ব্যবহার। প্রিপজিশনের ব্যবহারটা খুব খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের প্রিপজিশনের অনেক ব্যবহার আসে। তো এর মধ্যে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, আমি বলবো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের অর্থগুলো জানা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যে যত বেশি শিখতে পারবেন, মুখস্থ রাখতে পারবেন, তার এই চান্সেস গুলো বেশি। যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কি কি, কিছু ভার্ব থাকে যে যেগুলোর পর ওই প্রিপজিশনটা বসলে সেম অর্থটা হবে, এবং যদি প্রিপজিশনটা চেঞ্জ হয়ে যায় ওই ভার্বের সাথে, তাহলে অর্থও চেঞ্জ হয়ে যায়। যেমন আমি যদি বলি ফর এক্সাম্পল লুক আফটার, অর্থ কি দেখাশোনা করা, কিন্তু আমি আফটার না বলে যদি লুক ইনটু বলি, এটার অর্থ হবে তদন্ত করা, লুক ইনটু তদন্ত করা। আবার আমি যদি বলি যে লুক আপ, লুক আপ মানে কি তাকানো, এই যে আমি তাকায় দেখতেছি। তো দেখেন জাস্ট এই প্রিপজিশনটা চেঞ্জ হলেই কিন্তু পুরো অর্থ চেঞ্জ হয়ে যায়। এই ধরনের আপনাকে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন জানতে হবে, কনসিস্ট অফ, ডিপেন্ড অন, হ্যাঁ, ইনডিফারেন্ট টু, এই ধরনের কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যেগুলোর পর সবসময় এরকম কিছু ফিক্সড প্রিপজিশন হয়, এটা মুখস্থ রাখতে হবে। যার যার বই থেকে এটা মুখস্থ করবেন অবশ্যই। এই মুখস্থগুলো থেকে কিন্তু অনেক কমন পড়ে, যার মধ্যে কয়েকটা বলে দিলাম, যেমন ডিপেন্ড অন, কনসিস্ট অফ, ইনডিফারেন্ট টু, হ্যাঁ। আচ্ছা, এরপর খেয়াল করি আমরা প্রিপজিশন প্লাস নাউন। নাউনের আগে প্রিপজিশন বসে। যেমন দেখেন হি স্যাট, সে বসেছিল, অন দা চেয়ার, তাহলে কোথায় বসেছিল, অন দা চেয়ার, চেয়ারে। তাহলে দেখেন প্রিপজিশনটা কোথায় বসছে, চেয়ারের আগে, ঠিক আছে, নাউনের আগে, নাউনের আগে প্রিপজিশন। এরপর দেখবো আমরা নাম্বার 2, প্রিপজিশন প্লাস নাউন ফ্রেজ। তো প্রিপজিশন নাউনের আগেও বসে, আবার নাউন ফ্রেজের আগেও বসে। নাউন ফ্রেজটা কি, ফ্রেজ বলতে মূলত শব্দগুচ্ছকে বোঝায়। যেমন আ গুড ডে, শুধু ডে বললে এটা নাউন, কিন্তু যখন বলবো আ গুড ডে, একটা ভালো দিন, এটা একটা নাউন ফ্রেজ। ওকে, এক কিছু শব্দ মিলে যখন একটা অর্থ প্রকাশ করলে এটাকে বলা হয় ফ্রেজ। সো এখানে আ গুড ডে এটা একটা ফ্রেজ।
তো এখানেও আমরা যদি একটু খেয়াল করি, she walked, সে হেঁটে গিয়েছিল, থ্রু মধ্য দিয়ে, এটা কিন্তু একটা প্রিপজিশন। থ্রু কোথায়? দ্য ন্যারো অ্যালি, সরু একটা গলি দিয়ে, সরু গলি দিয়ে সে হেঁটে গিয়েছিল। আচ্ছা, তাহলে এটা একটা নাউন ফ্রেজ। আচ্ছা, দে অ্যারাইভড আফটার দ্য হেভি রেইন, তারা পৌঁছেছিল কি? খুব হেভি রেইনের পরে। তাহলে তারা পৌঁছেছিল, কখন পৌঁছেছিল? আফটার দ্য হেভি রেইন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্ব, এখানে হচ্ছে আমাদের প্রিপজিশন, এরপরে কি? নাউন ফ্রেজ। আমরা আরেকটা দেখবো, শি ইজ ইন্টারেস্টেড। আচ্ছা, সে আগ্রহী, শি ইজ ইন্টারেস্টেড, কিসে আগ্রহী? লার্নিং ইংলিশ। তাহলে লার্নিং ইংলিশ এটা একটা কি? নাউন ফ্রেজ। লার্নিং ইংলিশটা একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের আগে বসতেছে আমার এই প্রিপজিশন ইন। আচ্ছা, গেল আমার এইটা। পরেরটা আসেন কনজাংশন। কনজাংশনের ব্যবহারটা ইম্পর্টেন্ট, একটু খেয়াল করবেন। কনজাংশন মানে কি? কনজাংশন মানে হচ্ছে যুক্তকারী। হ্যাঁ, যেমন দুটো সেন্টেন্সকে, দুটো ওয়ার্ডকে যুক্ত করে না? যেমন বিকজ, ইফ, হোয়েন, হাউ, দ্যাট, সো দ্যাট, ইফ, বিকজ, টিল, আনটিল, বিফোর, আফটার, এই ওয়ার্ডগুলো যখন সেন্টেন্সের মাঝে বসে দুটো সেন্টেন্সকে যুক্ত করে সহজ ভাষায়, সেগুলোকে আমরা বলি কি? কনজাংশন বা যুক্তকারী। তো এই কনজাংশনের ব্যবহারে আমাদেরকে একটু দেখতে হবে, কারণ যেহেতু আমরা সেন্টেন্স নিয়ে কাজ করতেছি, এগুলো আসে। তো কনজাংশন কি কি দেখেন। কনজাংশনের কাজ হচ্ছে মূলত এরকম একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, অর্থাৎ দুইটা সেন্টেন্স বা ক্লজকে কি করা? যোগ করা। মাঝে বসে এগুলো কি করে? যোগ করে দেয়, সম্পর্ক স্থাপন করে দুইটার মধ্যে। সো কি কি কনজাংশন দেখেন, হোয়াট, হুইচ, এন্ড, বাট, দ্যাট, ইফ, এই কয়েকটা লেখা আছে, বাট আরো অনেক আছে। হ্যাঁ, এর মধ্যে কয়েকটা যদি আমি বলি, WH ওয়ার্ড সবগুলো, হু, হুইচ, হোয়াট, হোজ, হোম, হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, দ্যাট, সো দ্যাট, ইফ, বিকজ, টিল, আনটিল, লেস্ট, আনলেস, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, বিফোর, আফটার। হ্যাঁ, আরো অনেক আছে, অ্যাজ, সিন্স, এগুলো। আর এন্ড, বাট, অর, এগুলো কনজাংশন। ওকে, সো আমরা একটু এক্সাম্পল গুলো খেয়াল করব কি কি বলা আছে। হি স্টেইড হোম বিকজ, দেখেন সে সাবজেক্ট, স্টেইড ভার্ব, আবার সাবজেক্ট আবার ভার্ব, অর্থাৎ দুইটা ক্লজকে যোগ করছে কি? বিকজ। সে বাসায় থেকেছিল, হি স্টেড হোম বিকজ, কারণ হি ওয়াজ সিক, কারণ সে অসুস্থ ছিল। ইউ ক্যান আইদার কল মি অর সেন্ড মি মেসেজ, তুমি হয় আমাকে কল করতে পারো অথবা আমাকে কি করতে পারো? মেসেজ পাঠাতে পারো। তার মানে অর, এটা একটা কনজাংশন। ওকে, আইদার অর, আইদার ডট ডট অর। ওকে, এরপর শি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক, এন্ড একটা ক্লজ মার্কার, টু উইক টু ক্যারি হার ব্যাগ, সে খুবই ক্লান্ত ছিল হাঁটায় এবং খুবই দুর্বল ছিল তার ব্যাগ ক্যারি করতে। আচ্ছা, তাহলে এই দুইটাকে যোগ করে দিছে এন্ড। ওকে, কনজাংশনটা আশা করি আমরা বুঝতে পেরেছি সবাই। এখন আমরা একটু একটা বোর্ড কোশ্চেন সলভ করব। হ্যাঁ, ফাইনালি আমরা যেহেতু নাউনের ব্যবহার শিখলাম, আমরা অ্যাডজেক্টিভের ব্যবহার শিখলাম, আমরা আজকে কনজাংশনের ব্যবহার শিখলাম, অ্যাডভার্বের ব্যবহার শিখলাম এবং প্রিপজিশনের ব্যবহার শিখলাম। সো এখন হচ্ছে আমাদের এটা প্র্যাকটিক্যালি একটা কোশ্চেন সলভিং এর পালা। সো আজকের ক্লাসটা কিন্তু একটু বড় হয়েছে, অনেকে হয়তো বা একটু বোর হচ্ছেন, কিন্তু দেখেন এটা কিন্তু একটা ক্লাস, একটা বেসিক ক্লাস। আপনি বেসিক পড়াশোনা করতে হলে, আপনার বেসিক লেভেলটা স্ট্রং করতে হলে কিন্তু আপনাকে বুঝে বুঝে একটু সময় দিয়ে আগাতে হবে। হ্যাঁ, সো এই যে একটা ভালো অপরচুনিটিস কিন্তু আপনারা পাচ্ছেন, যেহেতু লাইভ ক্লাস, আপনারা কমেন্টে আপনাদের যে কোনো প্রবলেম থাকলে কিন্তু জানাতে পারছেন, বা এখন জানিয়ে রাখেন, আমি ক্লাস শেষে সেগুলো রিপ্লাই দিয়ে দিব যদি কোনো প্রবলেম থেকে থাকে। তো চলেন এখন আমরা ঢাকা বোর্ড 2024 অর্থাৎ 2024 লাস্ট ইয়ারের যে কোশ্চেনটা এসেছে এটা আমরা একটু সলভ করবো এবং দেখবো যে আসলে আমরা যে যা যা শিখলাম, হ্যাঁ, সেগুলো আমরা কতটুকু এখন ধরতে পারতেছি, বুঝতে পারতেছি। ওকে, তো একটু খেয়াল করি, আগে আমি একটু রিডিং করি। গুড সিটিজেন্স আর ড্যাশ পিপল হু আর পজেসিং দ্য ড্যাশ অ্যাটিটিউড অ্যাবাউট দেয়ার সোসাইটি, কমিউনিটি অ্যান্ড ড্যাশ অলসো। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড মিনিং আগে লিখতে হবে, পজেস। পজেস মানে কি? ধারণ করা বোঝায়। ওকে, ধারণ করা বোঝায়, বা কোনো কিছু নিজের মধ্যে ধারণ করা, বা হচ্ছে দখল করা। তো এখানে ধারণ করে বোঝাচ্ছে। দেখেন তো, গুড সিটিজেন, ভালো নাগরিক হচ্ছে তারা। গুড সিটিজেন আর ড্যাশ, কি হতে পারে? গুড সিটিজেন আর আইডিয়াল পিপল। আইডিয়ালিজম আছে, কিন্তু এটা হবে আইডিয়াল পিপল। আইডিয়াল মানে কি? আদর্শ। দেখেন এটা কিন্তু আমরা শিখছি যে কোনো একটা নাউনের আগে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে ভালো মানুষরা হচ্ছে আদর্শ মানুষ, হু আর, যারা ধারণ করে, আর পজেসিং দ্য ড্যাশ অ্যাটিটিউড। অ্যাটিটিউড মানে কি? একটা আচরণ। কেমন আচরণ তারা ধারণ করে?
অবশ্যই একটা ভালো কিছু হবে, একটা পজিটিভ কিছু। তার মানে দেখেন এই যে আবার কিন্তু নাউন, নাউনের আগে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এই যে একটা নাউন, নাউনের আগে কি হয়েছে? এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ওকে, এটা কিন্তু আমাদের রুলস থেকে কমন, একদম 100%। এই মাত্র আমরা শিখেছি। তাহলে এটা কি হতে পারে? আমরা অপশনগুলো একটু যদি দেখি, কেমন অ্যাটিটিউড হতে পারে? প্রসপার, ইমমর্টাল, বি, পজিটিভ। আচ্ছা, পজিটিভ, পজিটিভ একটা অ্যাডজেক্টিভ। সো নাউনের আগে এটা আমরা বসাতে পারি, পজিটিভ, পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ অ্যাটিটিউড। আচ্ছা, অ্যাবাউট দেয়ার সোসাইটি, কমিউনিটি অ্যান্ড ড্যাশ। আচ্ছা দেখেন, এন্ড এর আগে পরে দুইটা কিন্তু সেম হবে। এন্ড এর আগে একটা নাউন আছে, পরে আরেকটা নাউন হবে। সো আমরা এখন নাউন খুঁজবো উপর থেকে। প্রসপার, ভার্ব, ইমমর্টাল না কান্ট্রি। এই যে কান্ট্রি হতে পারে যে তাদের সমাজ, তাদের সম্প্রদায় এবং দেশ, UNTRY। সো এই লাইনের অর্থটা আমি একটু বলে দিচ্ছি যে ভালো সিটিজেনরা হচ্ছে, ভালো নাগরিকরা হচ্ছে আদর্শবান মানুষ যারা পজিটিভ অ্যাটিটিউড বা হচ্ছে কি বলে হাবোধক বা হচ্ছে ভালো দৃষ্টিভঙ্গি রাখে তার সমাজ, সম্প্রদায় এবং দেশের প্রতি। দে নেভার পজেসেস, তারা কখনোই পজেস করে না, কখনোই ধারণ করে না। কি ধারণ করে না? দ্য কোয়ালিটি অফ ড্যাশ ডেভিয়েটেড ফ্রম দ্য রাইট পথ। ডেভিয়েট মানে কি? কোনো কিছু থেকে বিচ্যুত, বিরত। হ্যাঁ, তো ডেভিয়েট ফ্রম দ্য রাইট পথ অর্থাৎ সঠিক পথ থেকে কোনো কিছু বিচ্যুত, এরকম কোনো কোয়ালিটি তারা কি করে না? পজেস করে না, ধারণ করে না, অবলম্বন করে না। তাহলে এটা কি হতে পারে? আমরা একটু দেখবো। দে নেভার পজেস দ্য কোয়ালিটি অফ ড্যাশ। তার মানে কি? একটা খারাপ কিছু হবে, করে না যেহেতু, নেগেটিভ নেগেটিভ মিলে হবে পজিটিভ। তাহলে কি হতে পারে একটু খেয়াল করেন। আচ্ছা, ম্যাটেরিয়ালিজম হতে পারে, কারণ ম্যাটেরিয়ালিজমটা হচ্ছে কি? বস্তুবাদ। হ্যাঁ, দে নেভার পজেস দ্য কোয়ালিটি অফ ম্যাটেরিয়াল। ওকে, আচ্ছা, এইটা আমার কাছে দুইটা অপশন যেহেতু একটু কনফিউজ মনে হচ্ছে, এটা আমি লাস্টে দিব। হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে অনেকেই অনেক সময় এটা হবে যে দুইটা অপশন নিয়ে কনফিউজ থাকবেন, ওটা লাস্টে করবেন। সো আসেন পরেরটায় যাই। দে আর অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য ড্যাশ অফ দেয়ার সারাউন্ডিংস। এটা একটু সহজ, দেখেন পড়লেই বোঝা যাচ্ছে যে তারা সবসময় চিন্তা করে অ্যাবাউট সম্পর্কে। কি সম্পর্কে? দ্য ড্যাশ অফ দ্য সারাউন্ডিংস, তাদের চারপাশের ভালো সম্পর্কে। তাহলে ভালো ইংলিশ আছে কিনা দেখেন এখানে, এই যে ওয়েলফেয়ার আছে, তাহলে ওয়েলফেয়ারই হবে, অ্যাবাউট দ্য ওয়েলফেয়ার অফ দেয়ার সারাউন্ডিং। কারণ কি? আমরা জানি দা একটা ওয়ার্ড, অফ এর মাঝে কি বসে? নাউন বসে, 100% কমন। দেখছেন, দা একটা ওয়ার্ড, এরপর হচ্ছে কি প্রিপোজিশন, তাহলে এটা হবে ওয়েলফেয়ার। তাহলে দ্য ওয়েলফেয়ার অফ দেয়ার সারাউন্ডিং, তারা সবসময় তাদের চারিপাশের ভালো চায়। দে হ্যাভ অল দ্য গুড ড্যাশ দ্যাট লিড দেম টু দ্য পথ অফ ড্যাশ আদার্স। এটা কি হতে পারে? দে হ্যাভ অল দ্য গুড কোয়ালিটি বা এরকম কিছু একটা হতে পারে, যে কোয়ালিটিস আছে এখানে। কোয়ালিটিটা কিন্তু সিঙ্গুলার। হ্যাঁ, যেহেতু এখানে অল আছে, যে অল দ্য গুড, তাহলে আমরা কি দিব? কোয়ালিটিস দিব, প্লুরাল দিব। হ্যাঁ, আমরা কি পড়েছিলাম যে যদি আমাদের সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্ব প্লুরাল হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে নাউনটা আসলে প্লুরাল হবে। হ্যাঁ, অল দ্য গুড কোয়ালিটিস, QUALITIES, গুড কোয়ালিটিস, অল দ্য গুড কোয়ালিটিস। এটা কিন্তু প্লুরাল করে দিলাম, সিঙ্গুলার ছিল। এগুলো খেয়াল রাখবেন, হুবহু অপশনের উত্তর বসায় দিবেন না। দ্যাট লিড দেম টু দ্য পথ অফ ড্যাশ আদার্স। তো এটা কি হবে? দেখেন, যেটা তাদেরকে চালিত করে, লিড করে, কিসের পথে চালিত করে? অন্যকে কিছু একটা করার, ঠিক না? তাহলে কি হবে? অন্যকে হেল্প করার। তাহলে এটাই হচ্ছে তারা সমস্ত ভালো কোয়ালিটি তারা কি করে? তাদের রয়েছে, যেগুলো তাদের চালিত করে টু দ্য পথ অফ হেল্পিং, টু দ্য পথ অফ হেল্পিং। কেন হেল্পিং হইলো? এখানে তো হেল্প ছিল, হেল্প একটা ভার্ব। কিন্তু একটা জিনিস আমি দেখেন, একটু আগে রুলস পড়ার সময় আমরা পড়েছিলাম যে প্রিপোজিশন, প্রিপোজিশন এরপরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, প্রিপোজিশনের পর নাউন হয় বা নাউনের আগে প্রিপোজিশন হয়, এটা খেয়াল রাখতে হবে। এটা রুলস থেকে কমন, আমরা কিন্তু সবগুলো রুলস থেকে কমন পাচ্ছি। সো আজকের ক্লাসে যারা এখন জয়েন হচ্ছেন বা প্রথম অংশটুকু দেখেন নাই, তাদেরকে প্রত্যেককে বলবো আজকের ক্লাসের প্রথম অংশটুকু যদি দেখে আসেন উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ নিয়ে, আপনাদের আর কখনো কখনো খুব বেশি পেইন নিতে হবে না, 100% শিওর। কারণ আমাদের প্রায় প্রত্যেকটা রুলস থেকেই কিন্তু কমন পড়তেছে। হ্যাঁ, এবং এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2024-এ আসছে। সো খেয়াল করেন, প্রিপোজিশন এরপর কি হবে? ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা, পথ অফ হেল্পিং আদার্স,
দ্যাট ইজ ওয়াই গুড সিটিজেন আর লাভড বাই অল, এই জন্য ভালো সিটিজেনদেরকে সবাই খুব ভালোবাসে। দে আর নট থিঙ্কিং অফ দেয়ার ড্যাশ প্রসপারিটি। আচ্ছা, তাহলে তারা শুধুমাত্র তাদের তাদের প্রসপারিটি চিন্তা করে না, তাহলে তাদের কেমন প্রসপারিটি, এর একটা অ্যাডজেক্টিভ হবে, কি বসতে পারে বলেন দেখি? এটা হবে ম্যাটেরিয়াল, ঠিক আছে। তারা শুধুমাত্র তাদের এই যে বাস্তবিক এই পরিবর্তন, এটাই তারা উন্নতি, এটাই চায় না, তারা অন্যদেরকে নিয়ে ভাবে। and that they dedicate their lives for others which dash them। আচ্ছা, তাহলে দেখেন and এবং এভাবেই, বাংলা অর্থটা কিভাবে আসে, যে এবং এভাবেই তারা ডেডিকেট করে, উৎসর্গ করে তাদের জীবনকে অন্যের জন্য, ফর আদার্স, যা তাদেরকে কি করে তোলে, ইমমর্টাল করে তোলে, মানে তারা সবসময় বেঁচে থাকে এরকম। ইমমর্টাল মানে কি, যে মানুষ মারা যায় না, সেটাকে বলা হয় ইমমর্টাল, অমরণশীল বা অমর। তাহলে আমরা এটা লিখতে পারি অ্যান্ড, এটা আমরা সোল দিতে পারি, সো দে ডেডিকেট, অথবা হেন্স, দুইটাই হয়, হেন্সটা বেশি যায়, হেন্স অর্থ অতঃপর, এবং অতঃপর তারা তাদের জীবনকে অন্যের জন্য ডেডিকেট করে, উৎসর্গ করে, যা তাদেরকে কি করে, ইমমর্টালাইজেস, যেটা তাদেরকে কি করে, অমর করে তোলে। তাহলে হুইচ একটা সাবজেক্ট, এরপর আমাদের কিন্তু ভার্ব দিতে হবে। ইমমর্টাল এটা কিন্তু ভার্ব না, ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভ। আমাদেরকে ভার্ব যদি করতে চাই, এটাকে ইমমর্টালাইজেস করতে হবে, ইমমর্টালাইজেস, TALIZES, ইমমর্টালাইজেস। আচ্ছা, আমাদের আরেকটা কিন্তু বাকি ছিল, সো এখন দেখি আমাদের বাকি আছে কোনটা এখানে। দে আর নেভার পজেস দ্য কোয়ালিটি অফ, আচ্ছা বি ভার্বটা বাকি আছে আমাদের, তাহলে এটা হবে অফ, যেহেতু আছে এরপর ভার্ব প্লাস আইএনজি, বিং। তাহলে দে নেভার পজেস, তারা কখনোই অবলম্বন করে না, দ্য কোয়ালিটি অফ বিং ডেভিয়েটেড ফ্রম রাইট পথ, সঠিক পথ থেকে বিচ্যুত হবার কোয়ালিটি থেকে তারা কখনো কি হয় না, বের হয় না। আচ্ছা, তো মোটামুটি আমরা এটা করে ফেললাম, এবং আমাদের প্রত্যেকটা রুলস কিন্তু আজকের এখানে যে কয়টা সেন্টেন্স করলাম ঢাকা বোর্ড 24-এর আজকের ক্লাস থেকেই কিন্তু কমন এসেছিল, আলহামদুলিল্লাহ। তো আজকে আপনারা যারা বুঝলেন পুরো ক্লাসটা, আপনারা আশা করি অনেক এই ক্লাস থেকে আপনারা উপকৃত হবেন। এই ক্লাসের মূল বিষয়গুলো আপনারা কোথাও না বুঝে থাকলে আবার ক্লাসটা একটু রিপিট করবেন, হ্যাঁ, যেহেতু আমাদের পেজেই থাকবে ক্লাসটা, সো এটা অবশ্যই আপনারা একটু রিপিট করবেন, বারবার টেনে কথাগুলো দেখবেন, কারণ খুব খুব ইম্পর্টেন্ট কথাগুলো কিন্তু রয়েছে। আমি যদি সংক্ষেপে আরেকবার একটু রিভিউ করি যে আজকে আমরা কি কি শিখলাম। আজকে আমরা দেখলাম যে একটা সেন্টেন্সে যখন একটা ওয়ার্ড মিসিং থাকে, ওই ওয়ার্ডটা কি হতে পারে, নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, এবং কনজাংশন হতে পারে সাধারণত। তো আমরা কিভাবে বুঝবো এটা নাউন হবে কিনা, এটার অর্থটা কি, কিভাবে বুঝবো যে এটা কি অ্যাডজেক্টিভ হবে কিনা। সো সেক্ষেত্রে আমরা একটা নাউন ওয়ার্ডকে কিভাবে অ্যাডজেক্টিভে কনভার্ট করব, অ্যাডজেক্টিভকে কিভাবে নাউনে কনভার্ট করব, কিভাবে ভার্বে কনভার্ট করব, এই বিষয়গুলো নিয়ে আজকে একদম ডিটেলস আলোচনা করা হয়েছে। একদম সূত্র পাশে লিখে, পাশে এক্সাম্পল লিখে অর্থ সহকারে কিন্তু আজকে এগুলো সবই পড়া হয়েছে, বোঝানো হয়েছে। সো আশা করি এই ক্লাসটা আপনার জন্য হেল্পফুল হবে, এবং এরপরেও যদি কারো কোথাও কোনো বুঝতে সমস্যা থাকে, আপনাদের জন্য অবশ্যই কমেন্ট তো আপনারা করতে পারেন, আমাদেরকে জানাবেন। এছাড়াও আপনাদের জন্য এই যে আমাদের একটি ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই নাম্বারে সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারবেন, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। আর অবশ্যই আমাদের লাইভ ক্লাসেও কিন্তু আপনারা এর পরবর্তী লাইভ ক্লাসগুলোতে আপনারা আমাদের সাথেই থাকবেন, এবং এর সাথে সাথে কেউ যদি চান যে আমাদের পেইড ব্যাচে আপনারা কানেক্টেড থাকবেন, যেখানে আপনারা এই ক্লাসগুলো, এই টপিকগুলো আরো আমাদের কাছ থেকে ভালোভাবে, হ্যাঁ, আপনারা শিখতে পারেন, এবং আমাদের ব্যাচে আপনারা জয়েন থাকতে চান, সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটি ডেডিকেটেড ব্যাচ রয়েছে, যেখানে আপনারা জয়েন হতে পারেন। ওকে, সো আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে, এবং আমাদের এই পেজটাই কিন্তু আপনাদের জন্য মানবিজ্ঞানের প্রতিটি ক্লাসের আমরা হচ্ছে গিয়া সাবজেক্টের ক্লাস নিচ্ছি। যে কোনো বিষয়ে কোনো সমস্যা হলে অবশ্যই পেজে কমেন্ট করে জানাবেন। আর আজকের ইংলিশ ক্লাস থেকে আমি মোহাম্মদ রিয়াদ বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরের সপ্তাহে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।